আচ্ছা, গত ক্লাসে আমরা একদম পারিভাষিক শব্দ 7 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেই পর্যন্ত আলোচনা করেছিলাম এবং বলেছিলাম তোমরা পারিভাষিক শব্দের ক্ষেত্রে এবং অনুবাদের ক্ষেত্রে অবশ্যই পারিভাষিক শব্দটা লেখার চেষ্টা করবে, কারণ পারিভাষিক শব্দে তোমার যে 12টা থাকে সেখান থেকে তোমাকে 10টা লিখতে হবে এবং 10-এ 10 পাওয়া খুব সহজ। তারপরে এসেছিলাম আমরা 8 নাম্বার কোশ্চেনে, সেখানে ছিল দিনলিপি, ভাষণ এবং প্রতিবেদন। আমি দিনলিপির ক্ষেত্রে বলেছিলাম যে এইটার আসলে কোনো সুস্পষ্ট একেবারে নির্দিষ্ট করে কোনো নিয়ম নেই। ধরো এটা তোমার খাতার পেজ, এই পেজের উপরে তুমি লিখলে যে আজকে কি বার, কত তারিখ, কোন জায়গায় বসে তুমি দিনলিপিটি লিখছো। তারপরে তোমাকে যে বিষয় লিখতে বলা হলো সুন্দর করে লিখবে, এভাবে লিখে নিচে শেষে তোমার নামটি লিখে তুমি উপরে তোমার যদি কোনো সিগনেচার থাকে বা শর্ট নেম থাকে সেটাকে লিখে দিতে পারো। অনেকে এইখানেও সময়টা মেনশন করে দেয় এবং অনেকে রাত 2টা, রবীন্দ্রনাথ যেমন লিখলেন রাত 1টা, এরকমভাবে তুমিও লিখতে পারো। সময়টা অবশ্য উপরেও কেউ কেউ লিখে থাকে, কোনো সমস্যা নেই, লিখলেই হবে দিনলিপির ক্ষেত্রে। আচ্ছা, দিনলিপির অথবাতে যেটা আসে সেটা হচ্ছে ভাষণ। আমি এর আগে তোমাদেরকে ডিটেলস আলোচনা করেছি ভাষণের বিষয়টা নিয়ে। হ্যাঁ, ভাষণ অথবা কিন্তু প্রতিবেদন থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাষণ অথবা প্রতিবেদন যদি থাকে তাহলে তোমার জন্যে কিন্তু প্রতিবেদনের কিছু নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ধরে যদি তুমি আগাও তাহলে ভাষণের চেয়ে কিন্তু বেশি নম্বর তুমি পেতে পারো প্রতিবেদনে। আমি একটু যাচ্ছি প্রতিবেদনটা তোমাকে দেখানোর জন্য। প্রতিবেদন কিন্তু 2 প্রকার। একটা প্রতিবেদন হচ্ছে অফিসিয়াল প্রতিবেদন, আরেকটা প্রতিবেদন হচ্ছে সংবাদপত্রে প্রতিবেদন। এখন তোমাকে আগে প্রশ্ন দেখে বুঝতে হবে যে এই প্রতিবেদনটা তুমি কোন ফরম্যাটে লিখবে, অফিসিয়াল নাকি সংবাদপত্র। ধরো তোমার আসলো যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে একটি প্রতিবেদন তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিজস্ব বুদ্ধিটি প্রয়োগ করতে হবে যে তুমি আসলে এটাকে কোন ফরম্যাটে লিখবে। এবং এটাকে আমি বলবো যে এরকম ঢালাওভাবে কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু কোনো কথা নেই, চোখ বন্ধ করে সংবাদপত্র ফরম্যাটে চলে যাবে। আমি তোমাদেরকে প্রথমে সংবাদপত্র ফরম্যাটটিই দেখাই। সুন্দর ধরে নাও যে তোমার আসলো হচ্ছে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো, তাহলে তোমাকে সংবাদপত্র ফরম্যাটের প্রথমেই কি কাজ করতে হবে? অবশ্যই খুব সুন্দর করে একটি শিরোনাম লিখতে হবে। আমি আবারও বলছি যে তোমাকে খুব সুন্দর করে একটি শিরোনাম লিখতে হবে এবং শিরোনামটি ধরো তুমি লিখলে এখানে অবশ্যই তুমি স্বাভাবিকভাবে হাতের লেখাটি যদি এই সাইজ করো তাহলে শিরোনামের ক্ষেত্রে আরেকটু বড় করে সুন্দর করে তুমি ফন্টটাকে বড় করে দেবে, বড় করে একটু মোটা করে। কেউ কেউ এটাকে নীল কালি দিয়ে লিখে থাকে, তুমি সেই নীল কালিটিও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে যতটা সুন্দর করে উপস্থাপন করা সম্ভব। এবং আরও একটি কথা তোমাকে মনে রাখতে হবে, শিরোনাম, শুধুমাত্র শিরোনামের জন্য কিন্তু তুমি 2 মার্কস পাবে। কাজে শিরোনামটি তুমি যতভাবে সুন্দর করা সম্ভব, যতটা আকর্ষণীয় করা সম্ভব ততটাই করবে। তোমরা দেখো পেপার পত্রিকায় চোখের সামনে খুললে সব খবর কিন্তু তুমি পড়ো না, যেই খবরের শিরোনামটি তোমার ভালো লাগে সেই খবরটিতেই তুমি আগে যাও। হ্যাঁ, তোমার খাতার কিন্তু এক্সামিনারের বিষয়টিও তাই। তুমি শিরোনামটি যতটা আকর্ষণীয় করে দিবে তোমার এক্সামিনার কিন্তু তোমার খাতার উপরে ততটা বেশি আকৃষ্ট হবে। কাজেই খুব সুন্দর করে একটি শিরোনাম দিলে, যে একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারা জীবনের কান্না, এরকম অসম্ভব সুন্দর করে করে কিছু শিরোনাম কিন্তু দেওয়া সম্ভব। সুন্দরভাবে তুমি শিরোনামটি লিখলে, আমি আবারও বলছি, স্বাভাবিক যতটুকু তুমি অক্ষর লিখো তার চেয়ে একটুখানি বড় করে লিখবে শিরোনামটা, একটুখানি বড়, এবং দরকার হয় তুমি এটাকে নীল কালি দিয়েও লিখতে পারো। আচ্ছা, সুন্দরভাবে শিরোনামটি লিখলে সুন্দর নিচে আন্ডারলাইন করতে পারো, চাইলে না করতে পারো। তবে আরেকটি কথা, অনেকে শিরোনাম 2 লাইনে লিখে থাকে, ওটাতে কেউ কাটবে না, আমি বলবো না যে কেটে দিবে কেউ, তবে এখানে তোমার খেয়াল রাখতে হবে সুন্দর দেখবার একটি বিষয় আছে, সেই এখানে তুমি 2 লাইনে লিখলে সেই সৌন্দর্যটা খানিকটা, আমার মনে হয় যে খানিকটা কমে যায়। কাজেই তুমি চেষ্টা করবে শিরোনামটি 1 লাইনের মধ্যে খুব সুন্দর করে, বড় করে, মোটা করে লিখবার। আচ্ছা, শিরোনাম লিখলে এরপরে তোমার কি হবে দেখো, খুব সহজ সংবাদপত্র ফরম্যাটের শিরোনাম লেখার পরে তুমি লিখলে নিজস্ব প্রতিবেদন।
নিজস্ব প্রতিবেদক লেখার পরে এরকম 2টা দাগ দিবে। তারপরে তুমি লিখলে রংপুর অফিস বা ঢাকা অফিস, বগুড়া অফিস, যে জায়গাটি থেকে তুমি সংবাদটি তৈরি করছো মূলত আসলে সেই জায়গার সেই অফিসটি তোমাকে মেনশন করতে হবে এখানে। আচ্ছা, তারপরে যেটা করলা যে আজকের তারিখটা দিয়ে দিবে এখানে। তারিখটা যদি তুমি ইংরেজি তারিখ দাও তবে অবশ্যই এই তারিখটা লেখার পরে তুমি ইং শব্দটি ব্যবহার করবে। বোঝা গেল? এবং এরপর থেকে তুমি শুরু করবে প্রতিবেদন লেখা। প্রতিবেদন লেখার আমি বলবো যে নর্মাল শুধুমাত্র তুমি আমি যেটা ধরে এগোচ্ছি তোমাদের যে সড়ক দুর্ঘটনা, তুমি একটা সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে দিলে শুধু কিন্তু সেটা প্রতিবেদন হলো না। তোমাকে ওই ঘটনার, ধরো তুমি একটা সড়ক দুর্ঘটনা দেখেছো, সেই সড়ক দুর্ঘটনার বর্ণনাটা তুমি দিলে, দেবার পরে এই যে সড়ক দুর্ঘটনাগুলো কেন হচ্ছে, সমস্যাগুলো কিন্তু তোমাকে প্রতিবেদনে চিহ্নিত করে দিতে হবে। এটা কিন্তু প্রতিবেদন, মাথায় রাখতে হবে যে এই সড়ক দুর্ঘটনাগুলো কেন হচ্ছে। তুমি এই সমস্যাগুলোকে তুমি চিহ্নিত করে দিলে, চিহ্নিত করে দেবার পরে শুধু সমস্যা চিহ্নিত করে দিয়ে থেমে থাকলে কিন্তু চলবে না। তোমাকে এখানে আরও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমস্যার সমাধানের উপায়ও তোমাকেই দিতে হবে। এবং তাহলে এখানে কিন্তু 3টা অংশ আসছে প্রতিবেদনের, যে একটা হচ্ছে ঢালাও তুমি যে ঘটনাটা বর্ণনা করলে সেই ঘটনাটা, তারপরে কেন হচ্ছে সড়ক দুর্ঘটনাগুলো সেটার কারণটা, এবং এ থেকে বেরিয়ে আসবার উপায়ও কিন্তু তোমাকে চিহ্নিত করে দিতে হবে। এবং সবচেয়ে যে সহজ বিষয়টা যে এই যে সংবাদপত্র ফরম্যাটটা তুমি লিখলে নিচে তোমাকে আর কিছুই লিখতে হবে না, যে তুমি পুরো প্রতিবেদনটা নিজের মতো করে তুমি শেষ করতে পারবে। তোমার এখানে কিন্তু নিচে লিখবার কোনো বাধ্যবাধকতা আর থাকছে না, কাজেই খুব সুন্দরভাবে তুমি এটিকে উপস্থাপন করতে পারবে। আমরা আবারও আসি, আবারও দেখি কি কি লিখছি। যদি সংবাদপত্র হয়, ধরো আমরা এর আগেরটা করলাম হচ্ছে সড়ক দুর্ঘটনা নিয়ে, এটা আমরা করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, ঠিক আছে, আসলো প্রতিবেদন এরকম খুব সুন্দরভাবে অসহনীয় জনজীবন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় জনজীবন নামে সুন্দর একটা শিরোনাম তুমি দিয়ে দিলে। তার মানে প্রথম দিচ্ছ একটি শিরোনাম, শিরোনামটি একটু আকর্ষণীয় করে দিতে হবে, একটু বড় করে, একটু মোটা করে দিতে হবে। তারপরে দেখো যে সংবাদপত্র ফরম্যাটে তুমি এখানে প্রথমে লিখছো নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতার পরে 2টো দাড়ি দিয়ে তোমাকে আবার লিখতে হবে যে কোন অফিস থেকে তুমি প্রতিবেদনটি তৈরি করছো সেটা, এবং তারপরে তুমি তারিখটি যদি তুমি ইংরেজিতে লিখে থাকো অবশ্যই ইং শব্দটি তুমি ব্যবহার করবে, এবং এরপরে তুমি প্রতিবেদনটি লিখবে, তৈরি করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও তুমি যদি এই প্রতিবেদনটি লিখো তাহলে এখানেও কিন্তু তোমাকে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসবার সমাধানগুলোও কিন্তু তোমাকেই দেখাতে হবে। হ্যাঁ, তাহলেই কিন্তু একটি প্রতিবেদন পূর্ণাঙ্গ একটি চেহারা পাবে। অনেকেই এই ভুলটি করে থাকে যে একটা ঘটনা দিয়ে প্রতিবেদন লেখাটি শেষ করে ফেলে, সেটি কিন্তু কখনোই প্রতিবেদনের পূর্ণাঙ্গ চেহারা পেল না। আচ্ছা, এটা গেল আমাদের 8 নম্বর প্রশ্ন, আমরা প্রতিবেদন তৈরি করলাম। আচ্ছা, এরপরে 9 নম্বরে তোমাদের যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে ইমেল। তোমরা আজকালকার ছেলে মেয়ে আমাদের চেয়ে ইমেল লেখাটা অনেক অনেক বেশি তোমরা জানো, আমরাই বরং তোমাদের কাছ থেকে এই বিষয়টি ভালো করে শিখে নিতে পারি। আজকাল সবার মোটামুটি একটা ইমেল অ্যাড্রেস থাকে, যেহেতু তোমাদের প্রত্যেকের একটা করে ফেসবুক আইডি আছে। ফেসবুক আইডি হলেই 2টা জিনিস লাগেই, হয় একটা ফোন নাম্বার, না হয় একটা ইমেল অ্যাড্রেস। আমরা আগে যারা ফেসবুক আইডি খুলেছি তাদের প্রত্যেকের কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক খুলতে হতো, কাজে আমি ধরেই নিচ্ছি প্রত্যেকেই ইমেলটা আসলে পারো। তারপরেও আমরা কিছু অফিসিয়াল ফরম্যাট থাকে। আচ্ছা, ইমেলের যেটা করতে হবে যে ধরো তোমার এইটা হচ্ছে খাতার একটা পৃষ্ঠা। আচ্ছা, এরপরে তুমি যখন ইমেল খুলবে তখন দেখবে যে এখানে 2 থাকে। 2তে অবশ্যই তুমি যাকে পাঠাচ্ছ ইমেলটা তার অ্যাড্রেসটা এখানে লিখবে। তারপরে দেখো সিসি থাকে। যদি তোমার ইমেলটিতে এরকম থাকে যে তোমার বন্ধুদেরকে জানাও বা একাধিক মানুষকে জানাতে বলেছে, তাহলে তুমি এই সিসির ঘরটায় আরও কিছু অ্যাড্রেস যোগ করে দিবে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, ইমেল অ্যাড্রেস কখনোই কিন্তু বড় হাতের অক্ষরে লেখা যাবে না, কারণ ইমেল অ্যাড্রেস কখনো বড় হাতের অক্ষরে হয় না।
এবং আরেকটি কথা, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে পরীক্ষা দিচ্ছ বাংলায়, ইমেল অ্যাড্রেস কেন বাংলায় লিখব, ইমেল অ্যাড্রেস কেন ইংরেজিতে লিখব, বাংলায় লিখে দিলাম। এই জায়গাতেও কিন্তু তোমার নাম্বার কমে যাবে কি কাটাই যাবে একেবারে, কারণ ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু এখনো পর্যন্ত বাংলায় হয়নি। কাজে এই জায়গাগুলো তোমাকে কিন্তু ইংরেজিতেই লিখতে হবে। তাহলে গেল প্রথম একটা মূল ইমেল অ্যাড্রেস তুমি এখানে দিলে, অবশ্যই ছোট হাতের অক্ষরে সুন্দর করে। আচ্ছা, তারপরে এর কপিগুলো তুমি কাকে কাকে পাঠাতে চাও তার অ্যাড্রেস, আরও 2-1টা অ্যাড্রেস দিবা। যদি তুমি প্রশ্নটি ভালো করে পড়ে দেখবে, যদি একাধিক কাউকে পাঠাতে বলে, বন্ধুদেরকে বলে যে বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাও, তখন কিন্তু তোমাকে মূল অ্যাড্রেস একটা লিখে সিসির ঘরে কিন্তু আরও 2-1টা অ্যাড্রেস লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার মনে হলো যে তুমি একটা ইমেল পাঠাবা, ওই বন্ধুর সাথে তোমার অনেক শত্রুতা, ওকে কোনোভাবে এই ইমেলটা দেখানো যাবে না, তখন তুমি যে আরও একটা ঘর এখানে থাকবে কিন্তু, যে ওকে পাঠাবা না, তখন তুমি এই বিসিসির ঘরটা, ব্লক কার্বন কপি যেটা, যে এই বিসিসির ঘরটি পূরণ করবে। তখন দরকার নেই আমাদের বিসিসি ঘর পূরণ করার, শত্রুতারও দরকার নেই। তুমি পূরণ যদি না করতে চাও ফাঁকা রেখে দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেখান থেকে এইখানে লাস্ট ঘর যেটা সাবজেক্ট, ইমেলের এই জায়গা থেকে তুমি বাংলায় লেখা শুরু করতে পারবে। সাবজেক্টটিকে তুমি বাংলায় লিখতে পারবে এখানে, যে সুন্দরভাবে যে ঈদের শুভেচ্ছা বার্তা বা ঈদ শুভেচ্ছা বার্তা, এরকম করে শুধুমাত্র এই সাবজেক্টের ঘরটি কিন্তু তুমি বাংলায় পূরণ করতে পারবে। আচ্ছা, এরপর আসি আমরা মূল ইমেলটাতে, যে কী লিখবে তুমি, ঈদ শুভেচ্ছা বার্তা বা বন্ধুর বা এক্সাম রুটিন যেটাই আসুক, সেটা সুন্দর করে অবশ্যই শুরু করবে ওই বন্ধুকে মেনশন করে, মূল বন্ধুকে মেনশন করে। তাকে অবশ্যই একটা সম্বোধনসূচক কথাবার্তা কিছু তো লিখবে, যে শুভেচ্ছা রইলো বা শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও, এরকম করে নিয়ে। তবে ইমেল খুব শর্টকাট কথাবার্তা হয়, অনেক কথা মানুষ কিন্তু এখানে বলে না। সুন্দর যদি তোমার বলে যে এক্সাম রুটিন জানিয়ে তুমি বন্ধুদেরকে করো, তখন তুমি বলো যে শুভেচ্ছা নিও, আমাদের এরকম মিড টার্ম বা ইয়ার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, এত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, রুটিনটি তুমি ক্লাসে আসনি দেখে জানোনি দেখে আমি তোমাকে জানালাম। নিচে সুন্দর করে সব কিছু লিখে একদম কাট তথ্যগুলো দিয়ে নিচে লিখতে পারো শুভেচ্ছান্তে, দিয়ে তোমার নামটি লিখবে খুব সুন্দর করে। আচ্ছা, অনেকে আবার যেটা করো যে ইমেলের নিচের ঘরে এখানে সেন্ড বাটনটা না দিলে তোমরা খুব মন খারাপ করো, কাজে এখানে সেন্ড বাটনটি তুমি দিতে পারো। এটাই গেল হচ্ছে ইমেল। অনেক বই দেখবে বা অনেকে যেটা করে থাকে দেখবে যে এর মাঝখানে ফর্ম ঢুকিয়ে দেয়। তোমাদের কিন্তু তোমরা যদি ইমেলটি খোলো বা কখনো দেখে থাকো, দেখবা যে এই পেজের মাঝখানে কোথাও আসলে ফর্ম শব্দটি নেই, কাজে ওটা দেওয়ার খুব একটা দরকার নেই। এই যে নিচে সেন্ড বাটন, এখানে আরেকটা এরকম ঘর করে তোমরা দিয়ে দিতে পারো অ্যাটাচমেন্ট। হ্যাঁ, সুন্দরভাবে এরকম একটা ফরম্যাট করে এরকম পেজের মধ্যে খুব সুন্দর করে তুমি ইমেলটিকে লিখে ফেলতে পারো। আচ্ছা, আমরা প্রতিবেদনের এর আগে যে প্রতিবেদন করিয়েছি, প্রতিবেদনের একটা ফরম্যাট আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে সংবাদপত্র ফরম্যাট। আরও একটি ফরম্যাট বাকি রয়ে গিয়েছে, যেটা তোমরা করতে পারো। যে তোমাকে বলা হলো যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একখানা প্রতিবেদন তৈরি করো। এই প্রতিবেদন দেখেই তোমার মনে হবে যে এইটা আসলে সংবাদপত্রে দেওয়ার চেয়ে এটাকে আমি যদি অফিসিয়াল ফরম্যাটে নিয়ে যাই তাহলে খুব সহজ হবে। আর তোমরা যেহেতু কলেজে পড়ো, তাহলে এখন তোমাকে যখন বলা হবে যে তুমি এই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করো, প্রতিবেদনটি মূলত আসলে অফিসিয়াল একটা বিষয়, তখন একটা অফিস অর্ডার হবে, সেই অফিস অর্ডারের একটা নাম্বার থাকবে, যেটাকে আমরা স্মারক নং উল্লেখ করি, বা এখানে সূত্র লেখে যে এইটা তুমি কোথা থেকে পেয়েছো, সূত্র লেখে ওই স্মারক নাম্বারটা এরকমভাবে থাকে, রা ক 7046 এরকম একটা নাম্বার থাকে। ওই অফিস নাম্বারটা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে খুব স্বাভাবিক যেটা, যে তোমরা আবেদনপত্রের ক্ষেত্রে যে ধরনের ফরম্যাট ব্যবহার করে থাকো সেটি ব্যবহার করবে, যে বরাবর, আচ্ছা প্রথমে তারিখ দিয়ে নিলে, তারপরে বরাবর,
বরাবর অধ্যক্ষ, কলেজ অ্যাড্রেস সব কিছু দিয়ে এখানে আসবে বিষয়। বিষয় তুমি অবশ্যই তোমাকে যে বিষয়ে, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন, বা তোমাকে যে বিষয়ে দেয় যে নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিবেদন যেটা দেয়, সেই অনুযায়ী তুমি তোমার বিষয়টিকে কিন্তু লিখবে। এরপরে তুমি দেখো বিষয়ের পরে সবসময় কিন্তু তোমরা যেটা লিখে থাকো জনাব, সেই জনাবটিই লিখবে এখানে। তবে জনাব লেখার পরে কথাটা একটুখানি পরিবর্তিত হবে, একটুখানি পরিবর্তন হয়ে যাবে। যে তুমি শুরুতে লিখবে যে বিনীত নিবেদন এই যে, এটা লেখার পরে তোমাকে অবশ্যই প্রতিবেদনের ভাষায় যেতে হবে। তোমাকে লিখতে হবে বিনীত নিবেদন এই যে স্মারক নাম্বার, এইটা হচ্ছে সেই স্মারক নাম্বার। স্মারক নাম্বার এত অনুযায়ী আপনার আদেশক্রমে আদিষ্ট হয়ে, এইটা কিন্তু হচ্ছে তোমার প্রতিবেদনের ল্যাঙ্গুয়েজ, প্রতিবেদনের ভাষা, অফিসিয়াল প্রতিবেদনের ভাষা। এটা অবশ্যই মেনশন করতে হবে যে আপনার আদেশক্রমে আদিষ্ট হয়ে যে কলেজ থেকে তুমি লিখছো সেই কলেজের নাম লিখে যে এই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হলো। এখানে একটা জিনিস বলবার মতো, যে প্রতিবেদন যখন তুমি লিখবে তখন তো অবশ্যই লিখবে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কী কী হয়েছে সব লিখবে। সব মানে সবই, শুধু ভালো ভালো ঘটনা ঘটেছে বিষয়টি তা না, যে এত মিটার দৌড় হয়েছে, এই হয়েছে, অমুক প্রধান অতিথি এসেছিল, অত তারিখে হয়েছিল, একেবারে ডেট তারিখ সব কিছু দিয়ে, অত তারিখে হয়েছিল, অমুক প্রধান অতিথি হিসাবে এসেছিল, এরকম এরকম বিভিন্ন কথা তুমি লিখলে, ভালো ভালো কথা লিখলে, সমস্ত খুব সুন্দর হয়েছিল। তবে একটা জিনিস মাথায় রাখতে হয়, প্রতিবেদন হচ্ছে একেবারে সূক্ষ্ম, প্রত্যেকটা বিষয় তোমাকে তুলে ধরতে হবে। কাজেই সেখানে খারাপ কিছু দিক তো প্রত্যেকটা ঘটনারই ঘটে, সেই খারাপ দিকগুলোও কিন্তু উল্লেখ করতে হবে। সংবাদপত্র প্রতিবেদনে তুমি যেমন লিখে এসেছিলে যে তোমাকে সমস্যা সমাধান, এখানেও যে ভালো ঘটনার পাশাপাশি এই অনুষ্ঠানটা করতে গিয়ে তুমি এই এই ঝামেলার সম্মুখীন হয়েছিলে, সেগুলো যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এরকম যে আমরা দেখি যে প্যান্ডেলে কিছু ছেলেমেয়েরা দুষ্টুমি করছে, মারামারি করছে, এরকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। সেই ঘটনাগুলো তোমাকে উল্লেখ করতে হবে, কিন্তু মানে একেবারে সূক্ষ্ম বিষয়গুলো তোমাকে তুলে নিয়ে আসতে হবে। এবং সব শেষে যেটা যে তুমি অতএব বিষয়টি মহোদয়ের সদয় অবগতির জন্য উপস্থাপন করা হলো বা পেশ করা হলো, এই কথাটি লিখে তারপরে বিনীত নিবেদক, অবশ্যই তখন তুমি লিখবে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের পদবি, প্রতিবেদন দাখিলের তারিখ, এই তিনটা বিষয়। এটা তোমরা অনেক বই দেখে বিভ্রান্ত হও, উপরে কলেজের নাম থাকে, প্রতিবেদকের নাম থাকে, এরকম হাবিজাবি অনেক বিষয় আছে, একেবারে টোটালি ওগুলো মাথা থেকে ফেলে দিয়ে এটা হচ্ছে অফিসিয়াল প্রতিবেদন লেখার মূল ফরম্যাট। যারা অফিসে কাজ করেন তারা জানেন যে এই ফরম্যাটেই তারা প্রতিবেদনগুলো আসলে লিখে থাকেন। কাজে গাইড বই, এই সেই নানা বই টই দেখে, এগুলো দেখে বিভ্রান্ত হবার কিচ্ছু নেই। তাহলে আমরা প্রতিবেদনের দুটো ফরম্যাট পেলাম, একটা হচ্ছে অফিসিয়াল ফরম্যাট, একটা হচ্ছে সংবাদপত্র ফরম্যাট। তবে আমি এখানে বলবো, যদি প্রতিবেদন তোমাদের এসে থাকে সেই ক্ষেত্রে তোমরা আগে দেখে নিবে যে প্রতিবেদনটিকে সংবাদপত্র ফরম্যাটে লেখা সম্ভব কি না, কারণ এই ফরম্যাটের চেয়ে কিন্তু ওই ফরম্যাটটা বেশি নিরাপদ। উপরে শুধুমাত্র শিরোনাম দিয়ে এবং তারপরে নিজস্ব প্রতিবেদক, অফিসের নাম দিয়ে, তারিখ দিয়ে তুমি মূল প্রতিবেদনে চলে যেতে পারবে। কিন্তু এই প্রতিবেদনে কিন্তু অনেকগুলো নিয়ম তোমাকে মেনটেন করতে হবে এবং ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। আমি ভয় দিচ্ছি না, তবে যদি ওটাতে লেখা সম্ভব হয় সংবাদপত্র ফরম্যাটে, তাহলে ওই ফরম্যাটটিকেই তুমি ব্যবহার করবে। এটাও লিখতে পারলে এটাও সহজ, তবে ঠিকঠাক পদ্ধতিতে লিখতে হবে। এটা গেল হচ্ছে তোমার দুটো প্রতিবেদন লিখবার নিয়ম। আচ্ছা, প্রতিবেদনের পরে আমরা ইমেল নিয়ে কথা বলেছি। প্রতিবেদনের পরে আমরা ইমেল নিয়ে কথা বলেছিলাম, যে ইমেলে কয়েকটি বিষয় দেখবার মতো বিষয় আছে, যে যেমন ইমেলে অবশ্যই ঠিকানাগুলো যেটা হবে কখনোই বাংলায় লেখা যাবে না, তারপরে ছোট হাতের অক্ষর লিখতে হবে, তারপরে তোমাকে বুঝতে হবে আসলে এখানে সিসি চেয়েছে কি চায়নি, যদি একাধিক কারো কাছে চায় সেক্ষেত্রে তোমাকে সিসি দিতে হবে। যদি তোমার বিসিসি ঘরটা দেওয়াও তাহলে ওখানেও পূরণ করতে হবে, এভাবে দিয়ে ইমেল। তবে ইমেল কিন্তু খুব বেশি লিখে না কেউ,
তথ্য যেটুকু আছে সেই অংশটা। তবে ইমেলের যে এই যে চিত্রটি আমি এঁকেছিলাম এটা কিন্তু তোমাকে আঁকতে হবে। বাংলার দ্বিতীয় পত্রের মার্কস কিন্তু অনেকটা এক্সামিনারের তোমার খাতা প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। তুমি এখানে টু লিখলে, সিসি লিখলে, সাবজেক্ট লিখলে, খুব সুন্দর করে এরকম একটি ছবি এঁকে তারপরে তুমি এখানে নাম লিখে তার শুভেচ্ছা নিয়েও এগুলো দিয়ে শুরু করে এবং শেষে তুমি শুভেচ্ছা আনতে তোমার নাম লিখে তারপরে সেন্ড, অ্যাটাচমেন্ট, এই ঘরগুলো তৈরি করে তুমি ইমেলটিতে কিন্তু 10-এ খুব সহজে 8 পেয়ে যেতে পারো। এখন প্রশ্ন করতে পারো 8 কেন, 10-এ 10 9 কেন? 10-এ 10 9 কারণ হচ্ছে তুমি এখানে যে লেখাটি লিখবে ওই লেখাটিকে তোমাকে সর্বোচ্চ সুন্দর করতে হবে, সেটি করাটা একটু কষ্টকর, সেই জন্য 10-এ 10 9। আচ্ছা, এরপরে তোমার যেটা আসে পত্র, ইমেলের অরে তোমাকে যেটা আসে ইমেল অথবা SMS আসতে পারে। আচ্ছা, আমি যাই এবার SMS-এ। এইটাও এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমাদেরকে শেখাতে হবে না, বরং তোমরাই আমাদেরকে খুব ভালোভাবে এটাকে শিখিয়ে দিতে পারবে। SMS-এর ক্ষেত্রেও তুমি খুব সুন্দর করে একটা ঘর এঁকে নিতে পারো, খুব সুন্দর করে একটা ঘর, আমার মতো এরকম বাঁকা তারা না, খুব সুন্দর করে একটা ঘর এঁকে নিলে, ঘর এঁকে নিয়ে তোমাকে SMS যে বিষয়ে দিতে বলা হলো যে তোমার মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বা বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বা বন্ধু ভালো রেজাল্ট করেছে তার শুভেচ্ছা জানিয়ে, এরকম নানা রকম। কিন্তু SMS শব্দটার মানে কিন্তু তোমাকে বুঝতে হবে এটা খুদে বার্তা, মানে ছোট। অনেকে মনে করো 10 মার্কস, এখানে পৃষ্ঠা ভরে না লিখলে তোর 10 মার্কস দিবে না, এই ধারণাটি কিন্তু পুরোপুরি ভুল। তোমাকে কখনোই SMS-এর মধ্যে পৃষ্ঠা ভরে লেখার তোমার কোনো সুযোগ নেই। তুমি সর্বোচ্চ 4 থেকে 5টা বাক্য লিখতে পারো এবং বোর্ডের যে নির্দেশনা অনুযায়ী সেখানে সর্বোচ্চ 5টা বাক্যের বেশি কিন্তু তুমি লিখতে পারবো না। এবং অনেক সময় তোমাকে দিয়েও দেয় যে তুমি 5টি বাক্যের মধ্যে জানিয়ে দাও, তোমাকে 5টি বাক্যই লিখতে হবে। ওখানে ক্যারিশমা দিয়ে খাটিয়ে তুমি অনেক বড় লিখে দিলে অনেক নাম্বার আসবে না, 0 আসবে সেক্ষেত্রে। কাজেই তুমি 5টি বাক্যের বেশি তো যেতেই পারবে না। SMS-এর সর্বোচ্চ মান হচ্ছে 5টি বাক্য। এবং খুব সুন্দর করে এখানে তুমি লিখলে প্রিয় মা, যদি মাকে কিছু লিখতে বলা হয় লিখে তুমি বার্তাটি লিখলে, মাকে শুভেচ্ছাটি জানালে, জানিয়ে নিচে তোমার নামটি লিখলে। SMS-এর বা খুদে বার্তার কিন্তু মূল ফরম্যাট এইটুকুই। এর সাথে অনেকে উপরে নিজের নাম্বারটি লিখে নিচে যাকে পাঠানো হচ্ছে তার নাম্বারটি লিখে দেয়। আর এর চেয়ে বেশি লিখবার মতো SMS-এ আর কিচ্ছু নেই। আমি আবারও বলছি যে অনেকে হয়তো তোমার নিজে যে নাম্বার থেকে প্রেরণ করা হচ্ছে সেই নাম্বারটি, এবং নাম্বারটি অবশ্যই ক্রস দিয়ে লিখো তুমি, আর নিচে যাকে তুমি দিবে তার নাম্বারটি লিখতে পারো, এর চেয়ে বেশি। আর এখানে যাকে লিখছো তাকে, আর এখানে যে লিখছো সে, এই দুইটি নাম তুমি ব্যবহার করতে পারো। এর বাইরে SMS বা খুদে বার্তা আর লিখবার মতো কিছু নাই। আমি আবারও বলছি, SMS বা খুদে বার্তা 5টি বাক্যের বেশি কখনোই লিখতে যাবে না। সেখানে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হবার সম্ভাবনা থাকে। নেগেটিভ মার্কিং মিন্স সরাসরি নেগেটিভ মার্কিং না, এক্সামিনার যখন খাতা দেখবে তখন খুদে বার্তাকে তুমি বড় বার্তা বানিয়ে দিলে তখন কিন্তু সে মনে মনে ফরম্যাটটা হয়নি ধরে নিয়ে তোমাকে কিন্তু সে অনেক নাম্বার কমিয়ে দিতে পারে। কাজেই 5টি বাক্যের বেশি আমাদের যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, ইমেল অথবা SMS, হ্যাঁ যেটাই আসুক, বা ইমেল অবলিক SMS আসলে সেই ক্ষেত্রে SMS লেখাটাই কিন্তু অনেক নিরাপদ। SMS অনেক কম লিখতে হয়, অনেক কম লিখে তুমি অনেক বেশি নাম্বার পেতে পারো। আচ্ছা, এরপরে তোমার যেটা আসলো পত্র। অনেক রকম পত্র আসতে পারে, চাকরির আবেদনপত্র আসতে পারে। জেনুইন যে আবেদনপত্র, এটা তোমরা অনেক ছোটবেলা থেকে, ছোট ক্লাস থেকে শিখে আসছো। আবেদনপত্র, চাকরির আবেদনপত্র, পত্র আসতে পারে। হ্যাঁ, যে আচ্ছা, কতবার যেমন রাস্তা সংস্কার, সবসময় এই আবেদনপত্রগুলো দেখবা যে বার্নিং যে ইস্যুগুলো আছে, হ্যাঁ সেগুলো নিয়েই আসে। যেমন ইদানিং ঢাকা শহরের খুব বড় একটা সমস্যা মশা আসলো, মশক নিধন সম্পর্কিত একটি পত্র, সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি পত্র কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে লিখো। যখনই তোমার যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে লিখতে হবে, আমি আবারও বলছি সংবাদপত্রে লিখতে বলবে, তখন কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে যেতে হবে।
দুইটা অংশে, মূলত দুইটা অংশে চলে যেতে হবে। চিঠির একটা অংশ যাবে সম্পাদকের বরাবর, একটা অংশ যাবে কিন্তু পত্রিকায়। কাজেই সম্পাদকের বরাবর যে চিঠিটি যাবে সেটিকে তোমার সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তোমরা জানো, সেই উপরে তারিখ দিয়ে বরাবর সম্পাদক, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, যা খুশি একটা পত্রিকার নাম দিলে, সেই পত্রিকার ঠিকানা দিলে, ঠিকানা দিয়ে তারপরে তোমাকে এখানে একটু কথা বলে রাখি যে সংবাদপত্র প্রকাশ উপযোগী আবেদনপত্রে কিন্তু কখনো বিষয় দিতে নেই, বিষয়টা আসলে ওভাবে আসে না, এবং এইটার ভাষাটাও একটু অন্যরকম। হ্যাঁ, তুমি ঠিকানা দিলে দৈনিক ইত্তেফাক, 1 নং রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা, তারপরে জনাব লিখে তুমি এখানে লিখলে এই অংশটা, তারপরে তুমি জনাব লিখলে, জনাব লেখার পরে তারপরে তুমি লিখলে যে আপনার বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার যদি তুমি ইত্তেফাকে লিখো, ইত্তেফাক পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নোক্ত জনগুরুত্বপূর্ণ পত্রটি ছাপালে এলাকাবাসীর বিশেষ কৃতজ্ঞভাজন হবেন। এইখানে কিন্তু তোমার বিনীত নিবেদন টিবেদন এগুলো লেখার কোনো সুযোগ নেই। এখানে তোমাকে এই ল্যাঙ্গুয়েজে, এই ভাষাতেই কিন্তু লিখতে হবে। আপনার বহুল প্রচলিত দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নোক্ত জনগুরুত্বপূর্ণ পত্রটি ছাপালে এলাকাবাসীর কৃতজ্ঞভাজন হবেন, এবং তারপরে তুমি লিখলে যে এলাকাবাসীর বিনীত এলাকাবাসীর পক্ষে তোমার নাম এবং ছোট্ট ঠিকানা একটা দিতে হবে, না হলে কিন্তু সম্পাদক কখনোই তোমার চিঠিটি ছাপবে না। এটা গেল একটা অংশ। এই অংশটা শেষ হয়ে গেল, এবং এখানে কিন্তু তোমার নাম ঠিকানা দিতে হবে। আমি আবারও বলছি, এই অংশে তোমার নাম ঠিকানা কিন্তু দিতে হবে। সব কিছু লিখে বিনীত এলাকাবাসীর পক্ষে তোমার নাম এবং ঠিকানা দিলে, দেবার পরে এটা গেল প্রথম অংশ, শেষ হয়ে গেল। দ্বিতীয় অংশে তোমাকে যে বিষয়, ধরে নিয়ে আমরা মশা নিয়ে আসলো, হ্যাঁ, মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন লিখে খুব সুন্দর করে একটা শিরোনাম দিলে, দিয়ে তোমরা লিখলে যে আমরা অমুক এলাকার, অমুক গ্রামের, অমুক ইসের অধিবাসী, হ্যাঁ, এই এলাকায় এরকম এরকম অনেক কিছু আছে বর্ণনা দিয়ে। আমি যে জন্য বলছি যে এইখানে কিন্তু একটা শিরোনাম তোমাকে দিতে হবে, দিয়ে তারপরে তুমি মূল অংশটি লিখলে। লিখবার পরে তোমাকে শেষে যেটা করতে হবে, যে শেষে তোমাকে আবার তোমার এবং বিষয়টি যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার একটা বাক্য তোমাকে লিখতে হবে, এবং লিখে শেষে যে তোমাকে আবার ওই কথাটি লিখতে হবে যে এলাকাবাসীর পক্ষে তোমার নাম এবং ঠিকানা। তার মানে এখানে আমি যেটা বারবার বোঝাতে চাচ্ছি, সংবাদপত্রে প্রকাশ উপযোগী পত্রে কিন্তু তোমাকে 2 বার নাম ঠিকানা দিতে হচ্ছে। একবার সম্পাদকের কাছের ওই চিঠির অংশটুকু, আরেকটি যেটা তোমার সংবাদপত্রে প্রকাশ হবে সেই অংশে তোমাকে কিন্তু নাম ঠিকানাটা দিতে হবে। আচ্ছা, এখানে আবেদনপত্র এটা গেল একটা সংবাদপত্র প্রকাশ উপযোগী। আর নর্মাল স্বাভাবিক যে আবেদনপত্র সেটাও আসতে পারে। রাস্তা সংস্কারের জন্য পৌর চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লিখো, সেটা তো তোমরা জানো যে কাকে মেনশন করতে হবে। নর্মাল একেবারে সেই এখন যে সব কিছু বাদিকে নিয়ে এসে ওভাবে সুন্দরভাবে লিখে দিতে পারলে চাকরির আবেদনপত্র আসতে পারে। এগুলো তোমাদের জন্য সবই গুরুত্বপূর্ণ। তবে তুমি একটু যেটা করবে যে এটার অবলিকে কিন্তু আসে হয় ইমেল, না হয় SMS, এবং সেই ক্ষেত্রে আমি প্রথম থেকেই তোমাদেরকে বলেছি যে আমাদেরকে একটু সময় বাঁচাতে হবে। সময় যদি বাঁচাতে চাও সেক্ষেত্রে তোমাকে সবচেয়ে ভালো হবে যদি SMS আসে, তুমি SMS লিখলে। SMS আসেনি, ধরো ইমেল তো আসবে, তাহলে ইমেল লিখলে। আচ্ছা, ইমেলও যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি এই আবেদনপত্র অংশটিকে বাঁচতে পারো। তবে যদি তুমি সময় বাঁচাতে চাও এবং একটি করে এই ইমেল বা SMS কিন্তু তুমি মুখস্থ করছো না, জাস্ট ওই সময় তুমি তোমার উপস্থিত বুদ্ধি খাটিয়ে যদি জিনিসটি লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটা সময় বেঁচে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে অংশটা আসবে 10 নম্বর প্রশ্নে, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। সারমর্ম শব্দটা দিয়েই বোঝা যায় কিন্তু মূল কথাটি আমাদেরকে লিখতে হবে, যে সারমর্ম মানে হচ্ছে সার কথা, মূল কথা। তো স্বাভাবিকভাবে একটু বোকা লোকও বুঝবে যে সারমর্মের অবলিকে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ ঠিক সারমর্মের বিপরীত। সারমর্ম হচ্ছে যত কম কথায়
তুমি মূল বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারবে। এবং এখানে আমি একটা বিষয় তোমাদেরকে বলে নিই যে বোর্ডের পরীক্ষক মাত্রই জানেন, কিন্তু সারমর্মটাকে তোমাকে ফুটিয়ে তুলতে হবে 3 থেকে 4টা বাক্যে, তার বেশি কিন্তু এটাকে মান হিসেবে ধরা হয়। অনেকে প্রশ্ন করে কতটুকু লিখবো, কত, এটি একটি বোকার মতো প্রশ্ন, কারণ অনেকের দেখা যায় হাতে লেখা অনেক বড় বড়, হ্যাঁ, অনেকের অনেক ছোট ছোট, কাজেই কতটুকু লিখবো, কতই লিখবো, তো এটা কিন্তু কোনো প্রশ্ন না। বিষয়টি হচ্ছে যে তুমি কয়টি বাক্যে জিনিসটাকে শেষ করলে। সারমর্ম আমি আবারও বলছি যে 3 থেকে 4টি বাক্যের মধ্যে মূল ভাবটাকে তুমি ফুটিয়ে তুলবে। এর অবলিকে অথবাতে থাকবে তোমার কিন্তু ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ মানেই হচ্ছে তোমার ভাবটাকে সম্প্রসারিত করা। তুমি অনেক সময় দেখতে পারো যে সারমর্মটা পড়ে দেখতে কোনোভাবেই তুমি বুঝতে পারছো না, তোমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, তখন তুমি ভাব সম্প্রসারণে যেতে পারো। কিন্তু আমি বুদ্ধি দিব তোমাদেরকে সারমর্মটাকে উদ্ধার করার চেষ্টা করে ওটাকে তুমি সুন্দরভাবে লিখো। তবে হ্যাঁ, যে যদি কোনোভাবেই না পারো, বুঝতে না পারো, কিন্তু ভাব সম্প্রসারণটি তুমি লিখতে পারবে, যে কোনোভাবেই হোক লিখতে পারবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভাব সম্প্রসারণে যাবে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে কোটেশন ইউজ করতে পারবে কি পারবে না। অবশ্যই পারবে, তবে অবশ্যই সেটাকে প্রাসঙ্গিক হতে হবে। এবং ভাব সম্প্রসারণটি 3টি প্যারার মধ্যে লিখবে। আর সারমর্মে কখনোই প্যারা করতে যাবে না। একটা প্যারার মধ্যে খুব সুন্দর করে 3টা থেকে 4টা বাক্য, আমি বারবার বলছি 3টা থেকে 4টা বাক্য লিখবে। আর ভাব সম্প্রসারণ 3টি প্যারা করবে। প্রথম প্যারাতে থাকবে শুরুর একটু কথা, যে এটাই আসলে কি তুলে ধরেছে, এই ভাব সম্প্রসারণটি আসলে কি বোঝাতে চেয়েছে। তারপরে দ্বিতীয় প্যারায় সেটাতে তুমি লিখবে যে ভাবটাকে সম্প্রসারিত করে, এবং সেখানে অবশ্যই প্রাসঙ্গিক কিছু উদাহরণ তুমি টানবে। ভাব সম্প্রসারণ উদাহরণ সম্বলিত হলে কিন্তু মার্কসটা ভালো আসে। এবং শেষ প্যারায় তুমি শেষ কথাটি লিখবে। তবে আবারও বলবো যে এই অংশটা থেকে তুমি চেষ্টা করবে সারমর্মটা দেওয়ার, তবে পারো না পেরে জোর করে দেবার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আসি আমরা আমাদের একেবারে শেষ, যেটা 11 নম্বর প্রশ্নে যেটা আসে সেটা হচ্ছে সংলাপ। দুই বন্ধুর মধ্যে আসতে পারে, মা ছেলের মধ্যে আসতে পারে, মা মেয়ের মধ্যে আসতে পারে, শিক্ষক ছাত্রের মধ্যে আসতে পারে সংলাপ। তবে তুমি এখানে একটু বিষয়টি বুঝে নিবে। সংলাপ রচনা করা তোমাদের জন্য কোনো কঠিন কাজ না, তোমরা আমাদের চেয়ে এটা ভালো পারো। তবে বিষয়টি একটু বুঝে নিলেই তুমি প্রাসঙ্গিকভাবে উত্তর করতে হবে। আর একটা কথা, সংলাপে ছাত্ররা যেটা তোমরা ভুল করো, ছাত্রছাত্রীরা যেটা ভুল করে থাকো, যে তোমরা বন্ধু আসলো, তোমরা খুব সুন্দরভাবে খাতার মধ্যে লিখে দিচ্ছ তুই, এই সেই, তোমাদের কিছু কমন ভাষা আছে, জোশ, চরম, খাইছে, এই জাতীয় বন্ধুর মতো বন্ধুদের মধ্যে এসছে, তুমি লিখে দিলে এই জাতীয় ভাষা দিয়ে। এই কাজটি কখনো করবে না। যখনই তুমি পরীক্ষার খাতায় লিখছো, তুমি মাথায় রাখবে যে তোমাকে মান বাংলায় লিখতে হবে। সেখানে কখনোই তুই শব্দটি বরং এড়িয়ে যাবে, অবশ্যই তুমি দিয়ে শুরু করবে। হ্যাঁ, বন্ধুদের সাথে তোমরা তুই দিয়ে বলো, কিন্তু খাতায় লিখবার সময় তুমি মান বাংলাটিই লিখবে। আর ওই যে তোমাদের প্রজন্মের যে কিছু শব্দ আছে, খাইছে, জোশ, চরম, এই জাতীয় শব্দগুলোকে তোমরা কখনো খাতায় ব্যবহার করবে না। আমি আবারও বলছি, সংলাপ রচনার সময় ভাষাগত সৌন্দর্যের দিকে তোমরা খেয়াল রাখবে। তোমাদের তরুণ প্রজন্মের যে শব্দগুলো, হ্যাঁ, নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে ব্যবহার করো, সেই শব্দগুলোকে এড়িয়ে সুন্দর মান বাংলায় ধরে ধরে প্রাসঙ্গিক, এবং শুরুতে কিন্তু তুমি লিখবে যে কেমন আছো, এই যে এই ধরনের, হ্যাঁ, কথা, যে সম্বোধন সূচক যে বাক্যগুলো আছে সেগুলোকে দিয়ে তুমি শুরু করবে। তাহলে দেখবে যে জিনিসটা তোমার সুন্দর হবে। তো আমাদের এটা গেল সংলাপ। অবশ্যই আমি আবারও বললাম যে দুই বন্ধু, মা ছেলে, মা মেয়ের মধ্যে কথোপকথন আসতে পারে, সেগুলোকে তুমি মাথায় নিয়ে নিবে। আচ্ছা, এরপরে সংলাপ গেল। আচ্ছা, আরও একটি বিষয় সংলাপে কিন্তু খেয়াল করবার মতো বিষয় আছে। সংলাপে কিন্তু মার্কস, আমি এখন যে অংশগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটা অংশের মান কিন্তু 10 করে।
এটা তোমাকে মাথায় রাখতে হবে। সংলাপেও 10, কাজেই 10 যখন সংলাপে, তখন কিন্তু তোমাকে বাক্যগুলো সেই অনুযায়ী লিখতে হবে। কম করে হলেও 10-এর মধ্যে তোমাকে 10 জোড়া বাক্য লিখতে হবে। 2 বন্ধু 10 জোড়া মানে হচ্ছে 20টা বাক্য তোমাকে লিখতে হচ্ছে, কম করে হলেও। এটা একটা মান, হ্যাঁ, বলছি না যে এটা লিখলেই তুমি 10-এ 10 পেয়ে যাবে, বিষয়টা তা না। তবে আমি এটা একটা সাধারণ মানের কথা বলছি যে তোমাকে 10টা বাক্য কম করে হলেও লিখতে হবে, এবং বাক্যের ভাষাগত সৌন্দর্যটাকে তুমি কিন্তু রক্ষা করবে। কোনোভাবেই তোমাদের প্রজন্মের ভাষা দিয়ে কিন্তু সংলাপ রচনা করবে না বা করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু এক্সামিনার তোমার প্রতি বিমুখ হবে এবং তোমাকে নেগেটিভ মার্কিংয়ে নিয়ে যাবে। আচ্ছা, সংলাপের অথবাতে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে খুদে গল্প। খুদে গল্প, খুদে মানে হচ্ছে ছোট, ছোট্ট একটা গল্প লিখতে তোমাকে বলবে। আচ্ছা, এই খুদে গল্প নিয়ে কথা বলার আগে আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, যে আমাদের কলেজে খুদে গল্প লিখতে বলা হলো, মা নিয়ে খুদে গল্প লিখতে বলা হলো। বেশিরভাগ ছেলে মেয়ে যে ভুলটি করলো সেটি হচ্ছে তারা মা নিয়ে প্রবন্ধ লিখে ফেললো। প্রবন্ধ মানে নিজের মায়ের বর্ণনা দিয়ে ফেললো। যখনই তুমি নিজের মায়ের বর্ণনা দিচ্ছ তখন কিন্তু সেটা আর খুদে গল্প হচ্ছে না, তোমাকে একটা ঘটনা তৈরি করতে হবে। যখনই গল্প, তখনই কিন্তু তোমাকে একটা ঘটনা তৈরি করতে হবে, কিছু চরিত্র তৈরি করতে হবে। সেই চরিত্রগুলো দিয়ে তোমাকে একটা জায়গায় একটা শুরু করতে হবে ঘটনার, একটা শেষ দিতে হবে। ঘটনার চরিত্র এবং শুরু এবং শেষ তোমাকে আনতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তোমাকে এটা খুদে গল্প বলা যাবে না। গল্পের জন্য তোমাকে ঘটনা দাঁড় করো। মা নিয়েই লিখলে তুমি, হ্যাঁ ঠিক আছে, মাকে নিয়ে একটা ঘটনা তৈরি করো, কিছু চরিত্র তার মধ্যে ঢুকাও, ঢুকিয়ে চরিত্র এবং ঘটনা, গল্পটার শুরু থাকতে হবে, শেষ থাকতে হবে, সব কিছু মিলিয়েই তারপরে কিন্তু একটি গল্প দাঁড়াবে। এটা মাথায় খুব ভালোভাবে নিয়ে নিবে যে খুদে গল্প মানে কিন্তু প্রবন্ধ না, কোনো কিছু ঢালাও বর্ণনা মানে হচ্ছে প্রবন্ধ। গল্প এবং প্রবন্ধের পার্থক্যটি তোমাকে বুঝতে হবে। গল্পের মধ্যে অবশ্যই ঘটনা থাকবে, চরিত্র থাকবে, গল্পের শুরু থাকবে, গল্পের শেষ থাকবে, তাহলেই। তবে এখানে আমি তোমাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে সংলাপ আর খুদে গল্পের মধ্যে আমাকে যদি বাঁচতে বলা হতো তাহলে আমি কিন্তু সংলাপে যেতাম, কারণ সংলাপে নির্দিষ্ট একটি বিষয় থাকে, ধরে ধরে এক একটা কথোপকথন থাকে, তাহলেই তুমি কিন্তু, এবং এখানে কিন্তু ভাষার সৌন্দর্য বলো, ওই যে খুদে গল্পে যে সীমাবদ্ধতা তোমাকে দেওয়া হয়েছে, ঘটনা, চরিত্র এবং একটি গল্পের শুরু থাকতে হবে, শেষ থাকতে হবে, এত সব ক্রাইটেরিয়া, এত সব মানদণ্ড কিন্তু সংলাপের মধ্যে নেই। সংলাপে শুরুর কথাগুলো সাধারণত সম্বোধনবাচক যে বাক্যগুলো থাকে সেটা হলে হবে, এবং শেষ কথা, যে একটা কথা শেষ করছো তুমি, সেটা থাকলে মোটামুটি সংলাপটি তুমি লিখে দিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো ঝামেলা নেই। আসছি আমাদের শেষ অংশ, যে রচনা। রচনা তোমাদের গতবার 5টি রচনা ছিল, তার মধ্যে যে কোনো একটি রচনা তোমাদেরকে করতে বলা হয়েছিল। আচ্ছা, রচনা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তোমাকে একটু টেকনিক্যাল হতে হবে। অনেক রচনা থাকে, 5টি রচনা মানে অনেক রচনা, এবং তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখবে ওই 5টি রচনার মধ্যে একটি রচনা আসবে তোমার বিজ্ঞান, তথ্য এবং তত্ত্বের, একটি রচনা তোমাকে দিবে সমস্যা এবং সমাধানের, একটি রচনা দিবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের একটি সম্ভাবনাময় রচনা, যে এই খাতটা বা এই শিল্পটায় সম্ভাবনা আছে, এরকম একটা শিল্প ধরে দিবে। তো এই ক্ষেত্রে, এবং একটি রচনা থাকবে তোমার সাহিত্যিক রচনা, আরেকটি রচনা থাকবে তোমার নীতি, নৈতিকতা, এরকমভাবে কিন্তু ভাগ করা থাকে, চেতনাগত রচনা যেটাকে বলে, ভাগ করা থাকবে। তো এখান থেকে যদি তোমাকে পছন্দ করে দিতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে
তথ্য এবং তত্ত্বগত রচনার যেটা আছে সেটাকে তুমি ফার্স্ট পছন্দে রাখবে, কারণ এখানে তথ্য তোমাকে কিন্তু অনেক ভাষাগত মান অনেক কিছু খেয়াল রাখতে হচ্ছে না। তুমি এখানে তথ্য উপাত্ত দিয়ে কিন্তু সুন্দর করে রচনা শেষ করতে পারবে। বিজ্ঞানমূলক রচনা গতবারই যেমন এসেছে তোমাদের বিদ্যুৎ আধুনিক জীবন, তার মানে এবার কিন্তু কৃষি আসতে পারে, এবার কিন্তু কম্পিউটার আধুনিক বিশ্ব আসতে পারে, দৈনন্দিন জীবন ও বিজ্ঞান আসতে পারে। এরকম কম্পিউটার বা দৈনন্দিন জীবন বিজ্ঞান খুব সম্ভাবনা আছে এবার চলে আসবার। এবং তুমি যদি এই দুটো রচনা এবং অবশ্যই তুমি পয়েন্ট করে করে সুন্দর করে তুমি দিতে পারবে, কারণ দিয়ে অবশ্যই তুমি এই জায়গাগুলো অনেক সম্ভাবনাময় একটা ক্ষেত্র এটা, কিন্তু তারপরে এর কিছু সীমাবদ্ধতা থাকে, এর কিছু অপকারী দিক থাকে, এর কিছু অপকারিতা থাকে। হ্যাঁ, সেইগুলো কিন্তু তোমাকে মেনশন করতে হবে, সেই পয়েন্টটা কিন্তু তোমাকে আনতে হবে। এবং এই জায়গায়ও কিন্তু তোমাকে সব সম্ভাবনা দেখালে বিজ্ঞানের ক্ষেত্রে শেষে কিন্তু এই পয়েন্টটিও তোমাকে তুলে ধরতে হবে, তাহলেই কিন্তু পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ হবে। এরপরে তুমি যদি আমাকে বলা হয় ঠিক আছে বিজ্ঞান আসেনি, তুমি সমস্যা সমাধানে চলে যাও। সমস্যা সমাধানও যদি না পাও, তুমি তোমার শিল্প যেটা গতবার যেবার আসছে পোশাক শিল্প, এবার খুব সম্ভাবনা আছে তোমাদের পর্যটন শিল্প আসতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন ক্ষেত্রগুলো তুমি দেখাও, হ্যাঁ, এর অসুবিধাগুলো দেখাও, নানাগুলো দিক চিহ্নিত করো, চিহ্নিত করে মোটামুটি 15-16টা পয়েন্ট তুমি দাঁড় করাও। দাঁড় করালে এবং উপসংহার শেষ দিয়ে কিন্তু তারপরে তোমার এই শিল্পের সম্ভাবনা কতটুকু বাংলাদেশে সেটার বিষয়টাকে দাঁড় করাও। একটা ডেটা তৈরি করো তথ্য উপাত্ত দিয়ে যে অমুক সালে এই খাত থেকে এত আয় হয়েছিল, তাহলে তোমার নাম্বার পাওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক সময় একটু ফাঁকিবাজি করো যে রচনা কতটুকু পড়বে, কে পড়বে, কি পড়বে না পড়বে, ভেতরে খুব হাবিজাবি লিখে রাখো। এক্সামিনার, তোমরা সবসময় মনে রাখবে এক্সামিনারের চোখ কিন্তু ওই জায়গায় ঠিকই পড়বে, এবং তুমি যে পয়েন্টগুলো লিখছো সেই পয়েন্টগুলো কতটুকু প্রাসঙ্গিক সেটাও কিন্তু সে ঠিকই চিহ্নিত করে ফেলবে। কাজেই খুব সাবধান, প্রাসঙ্গিক পয়েন্ট দিয়ে, প্রাসঙ্গিক সব কিছু দিয়ে তুমি রচনাটি লিখবে। কোনোভাবেই এই জায়গায় আসলে আমাদের খুব একটা ফাঁকিবাজির সুযোগ নেই। তারপরে কিছু আসে নীতি নৈতিকতা বিষয়ক রচনা, আরেকটি আসে তোমার সাহিত্যিক রচনা। যাই হোক, আমি সাহিত্যিক রচনা, হ্যাঁ, তুমি যদি নিজের উপরে খুব ভীষণ রকম আত্মবিশ্বাসী হও যে এই রচনাটি তুমি পারবে, তোমার ভাষাগত মান অনেক ভালো, তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে মানে নীতিগত বা কোনো রকম সমস্যা নেই আসলে। তবে নম্বর পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু টেকনিক্যাল হতে হয়। সেই টেকনিক্যাল জায়গাটা থেকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি বিজ্ঞানমূলক রচনায় আসো তাহলে নাম্বারটা অনেক ভালো আসবে। তারপরে যদি সমস্যা সমাধানে আসো সেখানেও একটা ভালো নাম্বার আসবে। শিল্প থেকে যে রচনাটা আসে সেটাও ভালো আসবে। আরেকটা বিষয়, মুক্তিযুদ্ধ বা আমাদের যুদ্ধ সেক্টর থেকেও কিন্তু একটা রচনা আসতে পারে, চেতনা 21 বা মুক্তিযুদ্ধ, এই দুইটা বিষয় নিয়ে কিন্তু একটা রচনা আসতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হ্যাঁ, এরকম চেতনাগত একটা বিষয় নিয়েও কিন্তু রচনা এসে থাকে। তোমরা 2 বছর অনেক পড়েছো, এখন তার ফাইনাল রেজাল্টটি ঘরে তুলে আনবার সময়। কাজেই আমি জানি যে তোমরা টেকনিক্যাল ওয়েতেই যারা ভালো রেজাল্ট করতে চাও প্রথম থেকে সেই হিসাবে পড়ে আসছো, তাহলে তোমরা টেকনিক্যাল বিষয়গুলো অনেক ভালো জানো। সেই জিনিসগুলো মাথায় রেখে যে কম সময়ে কম লিখে আমাকে পুরো মার্কসটি কিভাবে পাওয়া সম্ভব, সেটি তোমাদেরকে একটু টেকনিক্যাল ওয়েতে যদি উত্তর করো তাহলে সেটি পাওয়া সম্ভব। এই গেল হচ্ছে আমাদের 1 থেকে 12 পর্যন্ত। সব প্রশ্ন আমি আবারও বলি, 1-এর বানানের ক্ষেত্রে বানান শুদ্ধি, 1-এর উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণগত বানান যেটা, 2-এর বানান শুদ্ধিকরণ, এরকম প্রত্যেকটা যদি তুমি যেগুলোই পুরোপুরি বর্ণনাত্মক প্রশ্নের চেয়ে তোমাকে যদি শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করো তাহলে কিন্তু তুমি নাম্বারটা ভালো পেতে পারো। আর মাথায় রাখবে দ্বিতীয় পত্র পুরোটি তোমাকে কিন্তু লিখে উত্তর করতে হবে। কাজে এখানে সময় বিভাজনটা তুমি আগে থেকে না করে নিয়ে গেলে কিন্তু একটু বিপদেই পড়ে যাবে। কাজে সময় বিভাজনটা করবে, আবার দেখা যাবে হাত ব্যথা হয়ে যাচ্ছে, অনেক দিন লেখো না, কাজে একটু প্র্যাকটিসও করে যাবে। সব কিছু মিলিয়ে যে করতে পারবে সেই আসলে শেষ ফলাফলটা ঘরে তুলে নিতে পারবে। সবার জন্য শুভকামনা, সবাইকে শুভরাত্রি।